আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় লেখা অলৌকিক, আর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি যদি কেউ না পড়ে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিয়ে তারপরে এই পর্বটা দেখলে আপনাদের পক্ষে বুঝতে সুবিধা হবে গল্পটা। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন আমরা কাজ করতে এসেছি, কাজে আমাদের একটু আপনাদের সহযোগিতা কামনা করি। আর 2 নম্বর হলো একটু লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে প্রেস করে অলে ক্লিক করে রাখবেন। আমি যখনই ভিডিও পোস্ট করব তখন আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর একটু কমেন্ট করবেন, আপনারা আমার পরিবার, ভালো লাগে কমেন্ট শুনতে, তো কমেন্ট করবেন। কমেন্ট করলে হৃদ্যতা বাড়ে, পরিচিতি বাড়ে, আর যদি ভালো লাগে শুনে তাহলে একটু শেয়ার করে দেবেন। গল্প অলৌকিক, সুনীল গঙ্গোপাধ্যায়, দ্বিতীয় পর্ব। নামের পরিচয় মহারাষ্ট্রের মানুষ হলেও 2 পুরুষ ধরে খান্ডেলকরেরা কলকাতায় প্রবাসী। অজয় খান্ডেলকর 2 দাদাই উচ্চপদস্থ ব্যাংক কর্মচারী। অজয় নিজে একজন অর্থনীতির পণ্ডিত, ওর বোন একটি বাংলা সংবাদপত্র সম্পাদকের স্ত্রী। অজয় খান্ডেলকর দক্ষিণ কলকাতার একটি স্কুল থেকে হায়ার সেকেন্ডারি ফার্স্ট হয়েছিলেন। ইংরাজি ও বাংলায় সেবারে পেয়েছিলেন সর্বোচ্চ নম্বর। তারপর কলেজ, বিশ্ববিদ্যালয়ের ধাপগুলো অবহেলায় মেডেল তুলতে তুলতে পেরিয়ে গিয়ে তিনি চলে গেলেন আমেরিকা। সেখান থেকে 3 বছর বাদে দেশে বেড়াতে এসে তিনি বোম্বে, পুনে ঘুরে ট্রেনে এলেন হাওড়ায়। তারপর কলকাতা শহরে না ঢুকে পরবর্তী ট্রেনে চলে গেলেন শান্তিনিকেতনে। অনুসুয়ার সঙ্গে এর আগে কলকাতায় তার 2 বার মাত্র দেখা হয়েছিল, ওই সৌজন্যমূলক আলাপ পরিচয় হয়েছিল, তার বেশি কিছু নয়। অজয় খান্ডেলকরের আশঙ্কা ছিল অনুসুয়া তাকে চিনতে পারবে কিনা। অজয় খান্ডেলকরের চেহারায় বৈশিষ্ট্য আছে, একবার দেখলে ভুলে যাওয়ার কথা নয়। প্রায় সাহেবদের মতো ফর্সা রং, মেয়েধীন লম্বা শরীর, লম্বাটে মুখ, তীক্ষ্ণ নাক, অত্যন্ত গাঢ় ভুরু। সম্ভবত ভুরুর জন্যে তার চোখ দুটি বেশি উজ্জ্বল দেখায়। তার বাংলা উচ্চারণে সামান্যতম আড়ষ্টতা নেই। পূর্বপল্লীর গেস্ট হাউসের প্রায় উল্টো দিকে অনুসুয়াদের বাড়ি। হঠাৎ দেখা হয়, অনুসুয়া বেশ খুশি হয়ে উঠেছিল। আপনি আমেরিকা চলে গিয়েছিলেন কেন? কবে ফিরলেন? ফিরিনি এখনো। শান্তিনিকেতনে আপনার কোনো লেকচার আছে বুঝি? একটুও না করে সহস্রমুখে অজয় খান্ডেলকর বলেছিলেন, না, আমি শুধু আপনার সঙ্গে দেখা করবার জন্য এসেছি। এরকম কথা অনেকেই বলে। অনুসুয়া এটাকে হালকা রসিকতা হিসেবে নিয়েছিল। তাদের বাড়িতে ডেকে এনে অজয় খান্ডেলকরকে সে চা খাওয়ালেও, পরিচয় করে দিল বাবা মার সঙ্গে। অজয় খান্ডেলকর স্কুলে পড়বার সময় একবার শান্তিনিকেতন এসেছিলেন বটে, কিন্তু ভালো করে তার দেখা হয়নি সেবার। অনুসুয়া হলো গাইড, তার গাইড একটা সাইকেল রিক্সায় ঘুরতে লাগলো দুজনে। অনুসুয়ার ডাকনাম হাসি। শান্তিনিকেতনে ডাকনামটাই বেশি চলে। রবীন্দ্রনাথের আমলে এখানে যে আন্তর্জাতিক আবহাওয়া ছিল তা এখনও মুছে যায়নি। রবীন্দ্র ভবনের সামনে একজন বৃদ্ধ সুইডিশ অনুসুয়াকে হাত চালিয়ে দিয়ে ডেকে বলল, হাসি, শোনো, তোমার সঙ্গে আমার প্রয়োজনীয় কথা আছে। সাইকেল রিক্সা থেকে নেমে অনুসুয়া গেল সে বৃদ্ধের সঙ্গে কথা বলতে। অজয় খান্ডেলকর চুপ করে বসে রইলেন। মনে হলো যেন তিনি তখন গভীর চিন্তায় মগ্ন। এই সময়টুকু পেয়েই তিনি একটা জটিল অঙ্কের সমাধান খুঁজছেন। মিনিট 5 পর অনুসুয়া ফিরে আসতেই তিনি হালকা গলায় বললেন, এখানে সবাই আপনাকে হাসি বলে ডাকছে, আমি কি সেই নামে ডাকতে পারি? স্বচ্ছন্দে। আমার আসল নামটা আমার নিজেরই তেমন পছন্দ না। কে রেখেছিল ওই নাম? আমার জ্যাঠামশাই, তিনি এখানে সংস্কৃত পড়াতেন। জ্যাঠতো দিদির নাম শকুন্তলা। এখন বাঙালি মেয়েদের 3 অক্ষরের নামটাই ফ্যাশন, তাই না? না, 2 অক্ষরের। তারপর কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শ্রীনিকেতন ঘুরে আসবার পথে হঠাৎ অজয় খান্ডেলকর এক জায়গায় সাইকেল রিক্সা থামাতে বললেন। একটা জলাশয়ের পাশে বড় আম গাছতলায় দাঁড়ালেন দুজনে। একটুক্ষণ চুপ করে থাকবার পর অজয় খান্ডেলকর বললেন, আমি 14,000 মাইল দূর থেকে আপনাকে একটা কথা বলার জন্যই এখানে এসেছি।
ওখানে বসে আমি আপনার কথা অনেক চিন্তা করেছি। কথাটা ঠিক, কীভাবে বলতে হয় আমি জানি না। যদি কিছু ভুল হয় আপনি অপমানিত বোধ করবেন না। হাসি, আপনাকে আমি আমার স্ত্রী হিসেবে পেতে চাই। ব্রুসের প্রণয় নিবেদন শোনার অভিজ্ঞতা ছিল অনুসূয়ার, তবু তার কানের ডগায় উষ্ণতা এসেছিল, মুখ রক্তিম হয়েছিল। যা, এসব কী কথা বলছেন? না না না, আপনাকে এক্ষুনি কিছু উত্তর দিতে হবে না। আপনি ভালো করে চিন্তা করে দেখুন। আপনার সঙ্গে আমার মাত্র কয়েকদিনের আলাপ, ওতে কিছু যায় আসে না। এলগিন রোডে ডক্টর মৈত্রুর বাড়িতে আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, মনে আছে? আপনি গান গেয়েছিলেন দুটো, সেখানে লাইনও আমি বলে দিতে পারি। শুনুন, আমি মিথ্যা কথা বলছি না। আমেরিকায় বসে আমি আপনার কথা অনেক ভেবেছি, তারপরে এই সিদ্ধান্ত নিয়েছি। আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি সময় নিন। আমি 2 সপ্তাহ কলকাতায় থাকবো, তারপর আর 1 সপ্তাহ পুনেতে, কিংবা যদি 1 বছর 2 বছর অপেক্ষা করতে হয় তাতে আমি রাজি। আপনি কেন এসব কথা বলছেন? আমি একটা অতি সাধারণ মেয়ে, আমার চোখে আপনি অপ্রতিম। এরপর ফেরার পথে দুজনে আর একটা কথাও হলো না। এক রিকশায় দুজনে বসায় অঙ্গস্পর্শ হয়েছিল বটে, কিন্তু অজয় খান্ডেলকর একবারও হাসির হাত ধরার চেষ্টা করেননি। তার সমবোধ ও শিষ্টাচার নিখুঁত। পরদিন হাসিকে কলকাতা ও পুনে দুটো ঠিকানা দিয়ে অজয় খান্ডেলকর ফিরে গেলেন। তারপর কয়েকটা দিন হাসির মানসিক জগৎ একটা প্রবল আলোড়ন চলল। একটা ঝড়ের মধ্যে সে যেন দিশেহারা, অথচ তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবীদের কাছেও সে এই ব্যাপারে সাহায্য চাইতে পারে না। হাসি তখন সঙ্গীত ভবনের নামকরা ছাত্রী। রেডিওতে একবার অডিশন দিয়েই পাশ করেছে। কলকাতায় এক বড় অনুষ্ঠানে শ্যামা নৃত্যনাট্যের শেষ মুহূর্তে প্রধানা গায়িকা এসে পৌঁছতে না পারায় হাসি শ্যামার চরিত্রে সবকটি গান গিয়ে খুব সুখ্যাতি পেয়েছিল কাগজে কাগজে। অনেকের আশা হয়েছিল শান্তিনিকেতন থেকে অনেক দিন পর আরেকজন প্রতিভাবান রবীন্দ্রসঙ্গীত গায়িকা উঠে আসছে। শুধু গান গাইতে জানলে, ছবি আঁকা শিখলে বা লেখার ক্ষমতা থাকলে হয় না। শিল্পী হওয়ার জন্য উচ্চাকাঙ্ক্ষা থাকা দরকার। হাসির তো ছিল। হালকা আনন্দের স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মতন মেয়ে সে নয়। নিশ্চিন্ত সুখী জীবনের প্রতি তার আকর্ষণ ছিল। সে চেয়েছিল নিজের যোগ্যতার দাবি অর্জন করতে, কিন্তু অজয় খান্ডেলকর সব গোলমাল করে দিল। হাসি মনে মনে 1000 বার বলতে লাগলো, না না, আমি এখন বিয়ে করবো না, কিছুতেই বিয়ে করবো না। কিন্তু হাসিকে এই কথা বারবার বলতেই হচ্ছে বা কেন? অজয় খান্ডেলকর তো জোর করেননি, এমনকি হাসির বাবা মাকেও কিছু জানাননি। মাঠের মধ্যে আম গাছতলায় দাঁড়িয়ে অতি সংক্ষেপে একটি প্রস্তাব দিয়ে গেছেন মাত্র, তারপর দূরে সরে গেছেন। এখন হাসি তো তাকে কোনো উত্তর না দিলেই পারে। এসব ক্ষেত্রে নীরবতাই প্রত্যাখ্যান। অজয় খান্ডেলকর কলকাতার বাসের 2 সপ্তাহ কেটে গেল। হাসি চিঠি লেখেনি বটে, কিন্তু প্রতিটি দিন সে গুনেছে। এবারে অজয় যাচ্ছে পুনেতে, সেখানে আর মাত্র 7 দিন। শুধু সুপুরুষ আর গুণবানই নয়, অজয়ের চরিত্র ব্যবহারে এমন একটা কিছু ছিল যা হাসিকে চুম্বকের মতো টেনেছে। এরই নাম কি প্রেম? কেন সর্বক্ষণ হাসি ওই মানুষটির কথাই ভাবছে? 14,000 মাইল দূর থেকে একজন মানুষ এখানে এসেছিল শুধু হাসির সঙ্গে দেখা করার জন্য। পুনে থেকে একটা টেলিগ্রাম এলো হাসির নামে। হাসি তখন বাড়ি ছিল না। তার বাবা সেটা সই করে নিয়েছিলেন, কিন্তু খোলেননি। হাসি বাড়ি ফেরার পর তিনি জিজ্ঞাসা করলেন, পুনেতে তোর কোনো বন্ধু আছে রে? হাসির সারা শরীর কেঁপে উঠেছিল। হাসি তার মুখের ভাব লুকোতে পারে না। তার কান্না পেয়ে যাচ্ছে কেন? বাবার সামনেই টেলিগ্রামটা সে খুলল। অজয় জানিয়েছে, আমার ফ্লাইট পরশুদিন রাত্রে, আমি কি কিছুই না জেনে ফিরে যাব? বাবা জিজ্ঞেস করলেন, কে? হাসি কিছু উত্তর না দিয়ে ছুটে গেল বাড়ি থেকে। এবারে একবার তাকে তপনের কাছে যেতেই হবে। বাবা মাও বন্ধুর মতন, কিন্তু এক্ষুনি সে বাবা মাকে কিছু খুলে বলতে পারবে না। সব পুরুষ মানুষই প্রেমিক হওয়ার যোগ্য হয় না। তখন সেই রকমই একজন। সে হাসির যত না বন্ধু, তার চেয়ে বেশি ভক্ত। হাসি যে মাটি দিয়ে হেঁটে যায়, কেউ যদি বলে তপন ওই মাটি জিভ দিয়ে চাটো, তো তপন তা পারবে। কিন্তু তপন কোনোদিন তো বলতে পারবে না, হাসি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার হও। লাইব্রেরি থেকে তপনকে হাসি টেনে আনলো। দুজনে চলে গেল রেল লাইনের ধারে। তারপর তপনকে সব খুলে বলল। তপনের একমাত্র চিন্তা হাসি যেন কিছুতেই কষ্ট না পায়।
হাসির মুখ ম্লান হলেও তপনের মুখ ম্লান হয়ে যায়। কী হয়েছে হাসি? হাসি ঝরঝর করে কেঁদে ফেলল। সে একটা কথাও বলতে পারছে না। তপন চুপ করে চেয়ে রইল হাসির মুখের দিকে। তার বুকটা মুচড়ে উঠছে। কিসের যেন একটা সম্ভাবনা হঠাৎ কাঁপিয়ে দিচ্ছে তাকে। একটু পরে নিজেকে সামলে নিয়ে হাসি বলল, তপন আমি জানতুম না রে আমার মন এতটা দুর্বল। আমি কিছুতেই নিজেকে সামলাতে পারছি না। আমাকে তুই সব খুলে বল। আমাকে একজন ডাকছে, আমি যেতে চাই না, তবু আমাকে যেতেই হবে। কে ডাকছে? কদিন আগে কি মারাঠি ছেলে এসেছিল, তুই দেখেছিলি? যাকে নিয়ে আমি সাইকেল রিক্সায় ঘুরছিলাম। হ্যাঁ দেখেছি, ভালো নাচেন বোধ হয়, তাই না? চেহারা দেখে তাই মনে হয়। ধুত, নাচ গান কিছু জানে না। অঙ্কের পণ্ডিত, আমেরিকায় থাকে বুঝলি। আমার সঙ্গে কলকাতার সামান্য একটু আলাপ হয়েছিল, আমার গান শুনেছিল। কোনো দিন আমাকে চিঠি লেখেনি, কিছু না। আমেরিকাতে বসে নাকি শুধু আমার কথাই ভেবেছে। সেখান থেকে এই যে সেদিন এলো আমার সঙ্গেই দেখা করার জন্য। তুই এটা বিশ্বাস করতে পারিস না? কেন তুই তাকে অবিশ্বাস করবি? তুই তার সঙ্গে একটু কথা বললেই বুঝতে পারতিস সে মিথ্যে কথা বলার মানুষ নয়। সে তোকে নিয়ে যেতে চায়। হ্যাঁ। কোথায়? বোম্বেতে? কি জানি কোথায়। তুই কি পাগল হয়ে গেছিস হাসি? এবং চোখের ভালো লাগা তো অনেকেরই লাগে। এখানে কতজন তোকে। তখন আমি সত্যি পাগল হয়ে গেছি রে। ওই সেই যে শান্তিনিকেতন থেকে চলে গেল, তারপর প্রত্যেক দিন জেগে থাকার সবটা সময় আমি শুধু ওর কথাই ভাবছি। এই যেন একটা চুম্বক আমাকে অনবরত টানছে। আমি কিছুতেই নিজের মনটাকে ফেরাতে পারছি না অন্যদিকে। তুই আমাদের ছেড়ে চলে যাবি? না না, আমি শান্তিনিকেতন ছেড়ে কিছুতেই যাব না। আমি গান ছাড়তে পারবো না, আমি তোকে ছাড়তে পারবো না। আমি শুধু ওকে একবার দেখতে চাই। এরপর তপনের হাত দিয়ে একটা টেলিগ্রাম পাঠালো হাসি। অজয়কে লিখলো, বিদেশ ফেরার আগে আপনি আর একবার শান্তিনিকেতনে আসতে পারবেন? দুদিন পরে আবার একটু সাইকেল রিক্সা এসে থামলো হাসিদের বাড়ির সামনে। হাসি তখন ক্লাস করতে গেছে। হাসির বাবা অজয়ের সঙ্গে এমনভাবে গল্প করতে লাগলেন যেন তিনি কিছুই জানেন না, যদিও তপনের কাছ থেকে তিনি সব শুনেছেন। তিনি শুধু একবার জিজ্ঞাসা করলেন, শান্তিনিকেতন জায়গাটা আপনার খুব পছন্দ হয়েছে বুঝি? পরপর দুবার এলেন। অজয় পরিষ্কার উত্তর দিলেন, আমি হাসির সঙ্গে দেখা করতে এসেছি। হাসি আমাকে ডেকে পাঠিয়েছে। হাসিকে খবর দেওয়া হলো। সে এসে অজয়কে দেখেই যেন রাগে জ্বলে উঠল, যেন অজয় একজন অনভিপ্রেত অতিথি। সে বেশ কঠোরভাবে জিজ্ঞাসা করলো, আপনি এখানে ফিরে এলেন? আপনার আজই দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ছিল না? অজয় হেসে বললেন, তাহলে কি অন্য কেউ মজা করে আমার জন্যে আপনার নামে আমার কাছে একটা টেলিগ্রাম পাঠিয়েছিল? হাসির বাবা অল্প বয়সীদের এসব গোলমালের মধ্যে থাকতে চাইলেন না। তিনি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন। হাসি তাকে ডেকে বলল, বাবা শোনো, এই লোকটা আমাকে বিরক্ত করছে, জ্বালিয়ে মারছে। এর জন্য আমি রাত্রে ঘুমোতে পর্যন্ত পারছি না। অজয় তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত জোর করে বললেন, আপনার মেয়েকে আমি যদি বিরক্ত করে থাকি সেজন্য ক্ষমা প্রার্থনা করছি। অনুগ্রহ করে এবারের মতো আমাকে মার্জনা করুন। আমি শপথ করছি আমি জীবনে আর কোনো দিন এই শান্তিনিকেতনে পা দেব না। অজয়ের নম্র বিষণ্ণ স্বর শুনে বাবা পর্যন্ত বিচলিত হয়ে বলে, না না, আপনি কিছু মনে করবেন না, আমার মেয়েটা একবার পাগল, কখন যে কী করে মাথার ঠিক নেই। আপনি বসুন, চাটা শেষ করুন। কিন্তু অজয় আর দাঁড়ালেন না। হাসির দিকে একবারও না তাকিয়ে তিনি বেরিয়ে গেলেন। বিকেলের আগে ট্রেন নেই। দুপুরটা অজয়কে টুরিস্ট লজে কাটাতে হবে। দরজা বন্ধ করে তিনি ঘুম দিলেন। একটু পরেই দরজায় দুম দুম শব্দ হলো। দরজা খুলতেই হাসি ঝড়ের বেগে ঢুকে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে বলল, আপনি এত নিষ্ঠুর কেন? বললেন না যে জীবনে আর কোনো দিন শান্তিনিকেতনে পা দেবেন না? কেন বললেন? শান্তিনিকেতন কি আপনার একলার? গুরুদেবের জায়গায় যে কেউ আসতে পারে। অজয় কিছু না বলে এক দৃষ্টে তাকিয়ে রইলেন হাসির মুখের দিকে। হাসি আবার বলল, আপনি তুমি শান্তিনিকেতন ছেড়ে যেও না, তুমি এখানেই থাকো। বিদেশে যাওয়ার কী দরকার? আমি শান্তিনিকেতন ছেড়ে যেতে পারবো না। সেই প্রথম অজয় এগিয়ে এসে হাসির হাত ধরে টেনে তুলে তাকে বুকের উপরে এনে বলল, তুমি চলো, কয়েক বছর মাত্র আমরা বিদেশে থাকবো, তারপর আবার আমরা ফিরে আসবো। তোমার গান বন্ধ হবে না। অত্যন্ত সংক্ষিপ্ত বিবাহ উৎসবের পরই অজয় ফিরে গেলেন আমেরিকায়। হাসিকে থেকে যেতে হলো পরীক্ষার জন্য। পরীক্ষার 3 মাস বাকি, কিন্তু সেই সময়টাই হাসির মনে হলো বিরাট লম্বা। যে শান্তিনিকেতনকে এত ভালোবাসত হাসি, সেই শান্তিনিকেতন ছেড়ে যাওয়ার জন্য সে ছটফট করতে লাগলো। পরীক্ষার শেষ হওয়ার পর দিনই হাসি দমদম ছেড়ে প্লেন ধরল।
অজয় খান্ডেলকরকে বিদেশে থাকতে হলো 7 বছর। মাঝখানে হাসি একবার কয়েক সপ্তাহের জন্য মা বাবার কাছে ঘুরে গিয়েছিল। বিদেশে হাসির স্বাস্থ্য অনেক ভালো হয়েছে, চোখে মুখে এসেছে অন্যরকম দীপ্তি, সবসময় সে আনন্দ উচ্ছল বিয়েটা তার খুব সার্থক হয়েছে। 7 বছর বাদে যখন বিদেশে পাকাপাকি বসবাস কিংবা সব কিছু গুটিয়ে দেশে ফেরার ব্যাপারটা একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এলো, তখন হাসির দেশ সম্পর্কে টান অনেকটা কমে গেছে। ওখান থেকে যাওয়ারই তার ইচ্ছে, কিন্তু অজয়ই ফিরতে চাইলেন, দেশ তাকে টানে। হাসিকে তিনি ফিরিয়ে আনবেন এই কথা দেওয়া ছিল। 2-3 জায়গা থেকে চাকরির অফার পেয়েছিলেন অজয়, তার মধ্যে দিল্লিটাই সবচেয়ে ভালো ছিল। তবু অজয় কলকাতার চাকরিটাই নিলেন। 7 বছর পর হাসি তার পুটপুটে শিশুপুত্রের হাত ধরে ফিরে এলো শান্তিনিকেতনে, কলকাতায়। পছন্দ মতো বাড়ি পাওয়া যায়নি, অজয় থাকছেন কোম্পানির গেস্ট হাউসে। হাসি কিছুদিন বাবা মায়ের সঙ্গে কাটিয়ে যাবে। কিন্তু এই বছরেই শান্তিনিকেতন যেন অনেক বদলে গেছে। হাসির বন্ধুবান্ধবীরা প্রায় কেউই নেই। শান্তিনিকেতনের গাছপালাও হাসিকে চিনতে পারল না। তপন থাকে দুর্গাপুরে, সেখানে গানের স্কুল খুলেছে, মাঝে মাঝে বাংলা সিনেমায় উপনায়কের পাঠ করে। বয়স্ক নারী পুরুষরা ছাড়া আর কেউ হাসির সঙ্গে যেচে কথা বলে না। গানের জন্য একসময় হাসির কত নাম ছিল, সে কথা কেউ মনে রাখেনি। এমনকি মোহর দিয়েও তার নামটা ভুলে গিয়েছিলেন। হাসিও অবশ্য গানের চর্চা টিকিয়ে রাখতে পারেনি। অজয় ব্যবস্থা করেছিলেন সব রকম, দেশ থেকে হারমোনিয়াম আর তানপুরা নিয়ে দিয়েছিলেন। রবীন্দ্রসঙ্গীতের আধুনিকতম রেকর্ড, ক্যাসেট কিছুই বাদ ছিল না। তো হাসির উৎসাহ চলে গেছে আস্তে আস্তে। শান্তিনিকেতনে সবাই মিলে রিহার্সাল দেওয়ার সময় কত রকম মজা, মাঝে মাঝে কলকাতার ফ্যাশন করতে যাওয়া, অন্য গায়িকাদের সঙ্গে সূক্ষ্ম প্রতিযোগিতা, তার নেশাই ছিল অন্যরকম। বিদেশে সারাক্ষণ কাজ করতে হয়, তারপর সন্তান জন্মের পর হাসি আরও ব্যস্ত হয়ে পড়েছিল। সে মাঝে মাঝে আপন মনে 2-4 লাইন গেয়ে ওঠে বটে, সে আর গানের জগতে নেই। হাসি গায়িকা হয়নি বটে, কিন্তু সে সুখী জীবন পেয়েছে, কিংবা খুব সহজেই সুখটাকে মেনে নিয়েছে বলে শিল্পী হলো না বা হতে পারল না।